সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেস ফোন কলের নতুন আরেকটি এপিসোডে। আজকে আমাদের সাথে আছেন চৌধুরী ফাহাদ, কবি এবং প্রকাশক। কেমন আছেন? এখন বইমেলার সিজনে বই প্রেমিক, সাহিত্যিক, কবি এবং প্রকাশক সবাই ব্যস্ত এবং ভালো থাকে। তো আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি সাহিত্য সমাদর, দুই ভিন্ন চোখে বা দুই ভিন্ন আলোয়। আপনার এই দুইটা অভিজ্ঞতা নিয়ে একটু শুনতে চাই, মানে আপনার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা যখন আপনি কবিতা লিখতেন বা লেখা শুরু করলেন, আর যখন একজন পাঠক যখন রেসপন্সটা জানায়, রিভিউ জানায়, তখন আপনার নতুন আরেকটা জার্নি। তো এই দুইটা জার্নি সম্পর্কে যদি একটু বলতেন। একটু আগে থেকে বলি, অফলাইন যুগে আমার আসলে কবিতার জন্য যে আলাদা করে মোহ সেভাবে কখনো ক্রিয়েট হয় নাই। বাট আমার কথা সাহিত্য, অন্যান্য পাঠের জায়গা থেকে বেশ ভালো লাগতো। ১ম দিকে শখের বশেই লিখতাম। পরে আসলে অনলাইন যুগটা আস্তে, আস্তে প্রকট হতে আসলো, বিশেষ করে Facebook আসার পর থেকে। তো সে সময় অ্যাপ্রিসিয়েশন টা আসলে আমরা তখন সরাসরি পেয়েছি। কিছু বন্ধু তৈরি হয়ে গেল, কিছু পাঠক তৈরি হয়ে গেল। আমিও পাঠক হিসাবে গেলাম। একজন আরেকজনের একটা দৃশ্যমান আসলে রিঅ্যাকশন টা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছিলাম। এর আগে অবশ্য ব্লগে লিখার আমার বেশ অল্প বিস্তর অভিজ্ঞতা রয়েছে। শুরুর জার্নিতে আসলে অনলাইন থেকে আসলে রেসপন্স পাবার কারণে এই আলাপ অ্যাপ্রিসিয়েশন টা অনেক বেশি ইন্সপায়ার করেছে। এজন্য হয়তো সিরিয়াসলি লেখালেখিটা হয়েছে। না হলে সেই শখের বশে যে শুরু করেছিলাম আ অফ মানে ডায়েরির পাতায়, খাতার পাতায় হয়তো ওইখানেই সীমাবদ্ধ থেকে যেত। তো আপনার বইয়ের জার্নিটা যদি একটু শুনি, ধরেন প্রথম বই থেকে শুরু করে এইবার যে বইটা আসলো, আহ এটা তো একটা আলাদা আলাদা একটা ভ্রমণ। বা আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা কি কবি হিসেবে? তো এখন যদি আমরা আসলে জার্নির কথা বলি, আমার ১ম কবিতার বইটা আসলে আমি হুজুগে করেছি। করে ফেলেছি। খুব ফাস্ট ছিল। আর্লি উম ডিসাইড করে ফেলা হয়েছিল এবং এটা সেলফ ইনভেস্টমেন্ট এ আমার বই করা ছিল। ১ম বারের অতি উৎসাহে আমি আসলে অনেকজনকে বই আসলে গিফট করেছি। এর পরবর্তীতে অনেক পরে এসে যখন আমি আসলে ১৬ সালে আসলাম, যখন আপনার সাথে আমার দেখা হলো, তখন আসলে আমি সিরিয়াস টাইপের কিছু সাহিত্য করার ট্রাই করছি। হুম? এর আগে ১৫ সাল থেকে হয়তো। তো ওই বইটা আমি যাদেরকে আমার এখনো মাঝে, মাঝে মনে হয় যে আমি যাদেরকে আসলে কুরিয়ারে বা ফিজিক্যালি গিফট করেছি পড়ার জন্য, আ কোনভাবে এই সময়টা আমি যদি ফিরিয়ে নিয়ে যেতে পারতাম। মানে ইটস মাই কাইন্ড অফ শাইনেস। অনেকে বলে ১ম বই সবাই লুকিয়ে ফেলতে চায়। সবাই ঠিক না। যারা আসলে প্ল্যান করে না তারাই হয়তো এভাবে যেমন আমি করেছি। আর ২য় বইটাও অত আমি স্যাটিসফাইড ছিলাম না। এর পরবর্তীতে আসলে আমি আসলে জানি না আমার পোয়েটিক সেন্স থেকে বলছি। আমার বই নিয়ে এত স্যাটিসফাইড ছিলাম না। পরবর্তীতে আমি একটু সিরিয়াস টাইপের হলাম। আমি আসলে কবিতাকে বাসছি। এটা বোধ করার পর থেকে আমি অন্যভাবেই চিন্তা করছি, অন্যভাবে প্রকাশ করছি। কবিতা লিখছি, ভাবছি। পাঠক নিয়ে আমাদের কবিতার বই নিয়ে, কবিতার পাঠক নিয়ে আমাদের প্রচুর অভিযোগ আমাদের নিজেদের আড্ডাতে হয় যে আপনার আসলে দুই অভিজ্ঞতা থেকে কি মনে হয়, এটা এই অভিযোগ কি আসলে সত্য, বা এই আফসোস কি আসলে সত্য? এর আগে আসলে আমাদের বুঝতে হবে কবিতা কি আসলে সবার জন্য? এবং আমরা হুম। মনে হয় না সেটা বিলিভ করি যে কবিতা সবার জন্য। তো যদি সবার জন্য না হয়ে থাকে তাহলে কাদের জন্য? কিছুটা ম্যাচিউর মস্তিষ্ক, কিছুটা লিটারেট মস্তিষ্ক মানুষ, আ এদের জন্যই মূলত কবিতা। কিভাবে বলা যায় এটাকে? আপনি হচ্ছেন পাঠের জন্য পাঠ করতে পারেন। রিডিং পড়ার মতো। কবিতার ভিতরে আপনার ঢোকার জন্য একটা প্রজ্ঞা প্রজ্ঞাবান মনন দরকার আছে, মাইন্ড দরকার আছে। এবং আপনাদের কাছে নিশ্চয়ই প্রচুর ফিডব্যাকও আসে বিভিন্ন কবিতার বই সম্পর্কে। আপনার কি মনে হয় যে আপনি ফিডব্যাক গুলো পেয়ে আসলে প্রকাশক হিসেবে একজন আশাবাদী জায়গায় যেতে পারেন, কবিতার বই নিয়ে স্পেশালি? যখন প্রকাশনায় আসলাম তখন হচ্ছে আমি যখন পান্ডুলিপির কথা ভাবতে যাচ্ছি যে শুরু থেকেই। আ তখন হচ্ছে ঘুরে ফিরে আমি আসলে কবিদের কাছে পৌঁছে যাই। ১ম বছর থেকে একটু বেশি ছিল, হ্যাঁ। কিন্তু কবিদের কাছে পৌঁছে যাবার কারণে আমার সাথে পরিচয়ের জায়গাটা কবিদের সাথে বেশি হবার কারণে কবিতার বই আ অবশ্যই আমি বেশি করেছি এবং এই কারণেই আ ১ম থেকে আসলে চন্দ্রবিন্দু প্রকাশনকে সবাই কবিতার জন্য অ আলাদা করে আসলে বিবেচনা করেছে, আলাদা করে জেনেছে এবং অ্যাপ্রিসিয়েশন টা আসলে বেশিরভাগ ক্ষেত্রে কবিতার জন্যই এসেছে। এখন যদি আপনি কবিতার বইগুলো দেখেন,
শুধু কবিতার না, অন্যান্য আমাদের প্রোডাকশন গুলা দেখেন কিংবা এর আগের বছরের প্রোডাকশন গুলা দেখবেন যে আমরা স্টেপ বাই স্টেপ প্রচুর ডেভেলপ করেছি। আমরা একটু কবিতা থেকে বের হয়ে যাই, অনেকক্ষণ কবিতা নিয়ে আলাপ করলাম। তো আমরা যদি একটু ফিকশন অভিজ্ঞতা নিয়ে কথা বলি, চন্দ্রবিন্দু প্রকাশনের ফিকশনের জার্নিটা, নতুন পুরাতন পরিচিত স্বনামধন্য বিভিন্ন ধরনের লেখকদের বই নিয়ে এই ফিকশন অভিজ্ঞতাটা কেমন চন্দ্রবিন্দুর ওভারঅল? আমাদের বই তালিকার দিকে দেখলে আপনি আসলে একটা বিষয় নোটিস করবেন। আমরা কিন্তু আহ, যতগুলা বই করেছি একটু দেখবেন যে আমি বারবার রিপিট করছি, রাইটার রিপিট করছি। ফর এক্সাম্পল হামিম কামাল, আমি কথা সাহিত্যের কথা বলছি, ফিকশন। হামিম কামাল, তারপরে মাহবুব ময়ূক রিশাদ, ধরেন নাহিদ ধ্রুব, মুক্তাদির, তারপরে ধরেন কুশল ইশতিয়াক, উম, এমন তারপর ধরেন নির্জন নৈঃশব্দ, উনি আবার সব সাবজেক্টে আছেন, নির্যোদ্ধা। রাসেল আহ রায়হান। রাসেল রায়হান, হ্যাঁ। তো আরো আরো অনেকে আছে বলতে গেলে আমরা যাদেরকে রিপিট করছি, যাদের বইগুলো। আহ তো এই জায়গাটা আমরা কেন রিপিট করছি, এটা হচ্ছে একটু করে আপনাকে ভাবতে হবে, কিংবা আমি যেভাবে দেখছি বিষয়টা, সেটা হচ্ছে আমি আমার আমার এখনো মেমোরিতে যদ্দূর মনে পড়ে, আমি হামিম কামালকে বলেছিলাম, আহ আমি চাই আপনাদের সাথে, মানে যাদের নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা সুদীর্ঘ টাইম একই সাথে হচ্ছে সমান্তরাল ভাবে কাজ করতে চাই। উত্থান পতন তো থাকেই, ভালো মন্দ সবই তো থাকেই। এই যে দীর্ঘকাল ধরে আসলে কাজ করতে চাচ্ছি, যে একজন লেখকের শুরু থেকে, যে ঠিক শুরু না বললেও একদম বিগিনিং থেকে দেখা যাচ্ছে একটা দীর্ঘ পরিসরে যদি আমরা কাজ করি, যে তার চেঞ্জটা, তার হচ্ছে যে এক্সপেরিয়েন্সটা, তার লেখার যে গতি, বাক 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 পরিবর্তন হচ্ছে, এগুলো হচ্ছে যে একই পথ ধরে তাদের পথ ধরে আমরা প্রকাশনিত প্যারালালে হাঁটতে পারবে। তো এই জায়গায় ফিকশনের জায়গা থেকে যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, তো আমি লাকি এই জায়গায়। অন্তত যাদের নিয়ে আমি এটা বেশি কাজ করছি, আরো সামনে আরো অনেকে যুক্ত হবেন। যাদের নিয়ে কাজ করছি, তাদের ব্যাপারটা নিয়ে আমি আসলে বলতে পারি সৌভাগ্যবান। আম রিশাদ ভাই, মাহবুব মহিউদ্দিন রিশাদ, উনি নানা রকম ভাবে হচ্ছে আ পরামর্শ দিয়েছেন। সবটা বাস্তবায়ন করা সম্ভব না হলেও আমরা চেষ্টা করছি সবকিছু মিলিয়ে। তো এই কারণে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আম এই যেমন হামিম ভাই, রিশাদ ভাই, অন্যান্য যারা, তারা হচ্ছে জোর করে কেউ যে আমার বইমেলা আসছে, বই ছাপাতেই হবে, এই জায়গায় কখনো যান নাই। হুম? এবং কখনো নিজে থেকে বলেন, বরং আমি তাগাদা দিয়েছি রাইটারকে যে আপনি শেষ করেন, শেষ করেন। পান্ডুলিপি শেষ করেন। উনারা কখনো হচ্ছে যে একটা পান্ডুলিপি গোছিয়ে দিয়ে আ ভাই এটা ছাপান, এই কথা কখনোই বলেন নাই। হ্যাঁ? যেমন ধরেন এই বছর আমাদের ২ টা ফিকশন আসার কথা ছিল। আ ২ টা না, আরো একাধিক ফিকশন আসার কথা। রাসেল রায়হান ভাইয়ের, হামিম কামালের, মাহবুবুর রিশাদ, ৩ জনেরই ফিকশ অ্যা অ্যা নভেল আসার কথা ছিল। আ তো উনারা কাজ করেছেন। বেশ অনেক দূর এগিয়েছেন এবং সেটা আমি নিজেও দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত উনারা হচ্ছে যে মানে যে এডিট পর্যায়ে গিয়ে স্যাটিসফাইড না হতে পারার কারণে ব্যাপারটা পেন্ডিং হয়ে আছে। এটাকে আমি নিজের সৌভাগ্য ভেবে আসলে কথা বলছি। আমার হচ্ছে যে প্রেশার নেই। এমন না যে উম এখন হলো না, অবশ্যই নেক্সট হবে। বেটার কিছু চলে আসুক। আমি আসলে ব্যবসায় ইনভেস্ট করছি না। আমি আসলে শিল্পী ইনভেস্ট করছি। এই পান্ডুলিপিগুলোর জন্য হচ্ছে যে রাইটারদেরকে আমি অবশ্যই ক্রেডিট দিচ্ছি, এবং আ এই টাইপের পান্ডুলিপি করার জন্য আমার আসলে কোনো ক্রেডিট নাই। হ্যাঁ? এবং এই জায়গায় আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে অনেক ফিডব্যাক, অ্যাপ্রিসিয়েশন এগুলার পরেও আমি যেটা বিলিভ করি, ২০১৮ সালের পর থেকে, যাত্রার পর থেকে, এই গত ২০২৪ সাল চলছে এখন। ৬ বছরে চন্দ্রবিন্দু প্রকাশনের যত ভালো কবিতার বই হয়েছে এই সময়ে, কোন প্রকাশনী, বাংলাদেশের শীর্ষস্থানীয় কোন প্রকাশনী এতগুলা ভালো কবিতার বই করে নাই। এটা আমি বিলিভ করি, এবং একদম অ্যাবসোলিউট ভাবে বিলিভ করি।
তো আমার কাছে চন্দ্রবিন্দু প্রকাশনকে আপনি আপনি বললেন যে একটা প্ল্যাটফর্ম, আপনি অবশ্য অন্য অন্য পার্সপেক্টিভে বলেছেন, বাট আমি প্ল্যাটফর্মের ইয়েতে বলে চন্দ্রবিন্দু প্রকাশন একটা, আমার কাছে মনে হয়েছে যে কবি এবং ছোট গল্পকারদের একটা ভালো প্ল্যাটফর্ম। আমি অনেক ভালো ভালো ছোট গল্পের বই আমি পড়েছি, আমি ফিকশন যেহেতু বেশি পড়ি। এবং আমার কিন্তু যেটা মজা হয়েছে যে হয়তো আমি বইটা এই সপ্তাহে নিয়ে গেলাম, আমি হয়তো আরো 15 দিন পরে বই মেলে আসলাম, ওই রাইটারের সাথে দেখা হলো, আমার এত প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে। তো এই যে এই আলাপটা, কনভারসেশনটা, এই যে আপনি প্রকাশক এবং প্রকাশকের সাথে লেখকের কনভারসেশন, সেটা শুধুমাত্র যে তার বই নিয়ে তা না। আপনার, আমি জানি আপনার সাথে অনেক রকম আলাপ হয়, আমার সাথেই হয় আপনার, এবং একজনের বই নিয়ে আরেকজনের সাথে, এবং এই যে ওভারঅল পুরো কনভারসেশনটা। এবং চন্দ্রবিন্দু প্রকাশন চেষ্টা করেছে ফেসবুক গ্রুপে হোক, মেসেঞ্জার গ্রুপ খুলে হোক, যে এই যে কমিউনিকেশনটা যেন খুব আহ প্রাণবন্ত থাকে এবং চলমান থাকে। তো আপনি এই এই যে প্রকাশক লেখক, লেখক লেখক, এই এই কনভারসেশন গুলো বা পাঠকের সাথে প্রকাশক বা পাঠকের সাথে লেখকের কনভারসেশনের গুরুত্ব কতখানি মনে করেন? দেখেন, আমি আমি নিজেকে এভাবে দেখি যে আমি লেখালেখি করছি। আমি খুব কম শিক্ষিত একজন মানুষ। কারণ আমার হচ্ছে যে পাঠের যথেষ্ট সীমাবদ্ধতা আছে। আমি অনেক কম পাঠ করেছি। আমি যাদের সাথে আসলে কাজ করেছি এখনো পর্যন্ত এবং যাদের সাথে আসলে কাজ করব চিন্তা করছি তাদেরকে আমি ফলো করছি। করা হয় নাই এখনো কাজ। কিন্তু যাদেরকে আমি কাজ নিয়ে কাজ করব প্ল্যান করছি, আমি নিয়মিত ফলো করার ট্রাই করছি। হয়তো তারা জানেই না। হ্যাঁ? হয়তো কখনো অ্যাপ্রোচ করব অথবা কখনো কাউকে হয়তো কখনো করাই হবে না। তো আমার জন্য আলাপটা অনেক সহজ হয়ে যায় যে একজন মুক্তাদির ব্যক্তি মুক্তাদিরকে আমি খুব অল্প জানি। কিন্তু একজন রাইটার মুক্তাদিরকে আমি বেশ ভালো জানি। আম কারণ তার সাথে আমার একটা জার্নি আছে। তো এই জার্নিটার কারণে যে আমার আপনার সাথে কনভারসেশন খুব সহজ। তো রাইটার, প্রকাশক, প্রকাশক রাইটার, রাইটার। এই কনভারসেশন টা আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ আপনার সাথে আমার ভনিতা করতে হচ্ছে না। আপনার সাথে আমি আপনাকে পাঠ করে আপনার সাথে আলাপ করছি। হ্যাঁ? আমাকে ইনস্ট্যান্ট আপনাকে পাঠ করে আপনার সাথে আলাপ করতে হবে বলে আমি একটু শর্টকাট প্রিপারেশন নিয়ে আপনার সাথে আলাপ করতে যাইতে হচ্ছে না। আমার ১০ বছরের অভিজ্ঞতা, ৫ বছরের অভিজ্ঞতা আপনার সাথে কনভারসেশন টা আমাকে খুব আ সহজ করে দিচ্ছে। অ্যা এজন্য বোধহয় আমার জন্য কমিউনিকেশন করাটা খুব ইজি। এখন একটু একটা খুবই, এটা বলতে পারেন একটু ক্লিশে প্রশ্নটা, অনেক বার অনেককে করা হয়েছে, আপনাকেও অনেকে প্রশ্ন করেছে, যে আসলে আপনি কোনো সংকট দেখেন কিনা ওভারঅল জায়গা থেকে আহ, এই ফিকশন, কবিতা, নন ফিকশন, সবকিছু বিচারে নিয়েই, যে আসলে কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের সংকট আসলে আপনি ফেস করেন একজন কবি হিসেবে এবং একজন প্রকাশক হিসেবে? সাহিত্যে কোনো সংকট নেই। বাংলাদেশে সব রকমের সাহিত্য করার অনেক যোগ্য লোক আছেন এবং করছেন। সংকট যেটা সেটা হচ্ছে বাজার সংকট। বাজার সংকটটা আসলে এই সংকটটা আসলে কৃত্রিম। আমার মনে হয় এটা কৃত্রিম। এমন একটা গল্প যেটা খুব সহজে আপনাকে আলাদা করে ভাবতে হচ্ছে না। এই গল্পে ইমোশন ভর্তি, এই গল্পে হচ্ছে যে দারিদ্রতা ভর্তি, এই গল্পে হচ্ছে এমন অনেক কিছু ভর্তি যেগুলা আসলে মিডল ক্লাস বলেন কিংবা লোয়ার মিডল ক্লাস বলেন কিংবা যারা যে অনলাইন অফলাইনে আসলে কিছু না কিছু পড়ে অভ্যস্ত, এইসব লোক যারা পছন্দ করে এই ইমোশন এবং ইটিসি, দারিদ্রতা ইটিসি। এইগুলো যখন একজন মানুষ পছন্দ করছে আর আরেকটা গ্রুপ ওদেরকে হচ্ছে যে এটাই প্রোভাইড করছে। বারবার একই জিনিস প্রোভাইড করছে। তখন হচ্ছে আপনার পাঠকের মস্তিষ্কটা আসলে ভাবনা চিন্তা করার আর চেষ্টা করবে না। আমি তো সহজেই বুঝে যাচ্ছি গল্পটা এত ইজি, এত ক্যাচি, ক্যাচি গল্পটা এত ইমোশনাল, হ্যাঁ? তো তার মানে আমি আসলে সবকিছু বুঝেই ফেলেছি এক পাঠে। সেটা গল্প হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, সেটা কবিতা হতে পারে, বা সেটা হচ্ছে যে স্মৃতি রোমান্তন হতে পারে। যাই হোক না কেন। হ্যাঁ? এই যে কেছি, ইমোশনাল, দারুণ, ওয়াও! বাহ! এই জায়গাটা আসলে আমাদের পাঠকের বোধহয় আ মননটাকে অনেক বেশি হালকা করে দিয়েছে। যে পাঠকগুলো সিরিয়াস সাহিত্যকে, যে সাহিত্যটা আসলে পরে বোধ তৈরি হবে, ভাবনা তৈরি হবে, জিজ্ঞাসা তৈরি হবে, এত কষ্টটা করতে চাচ্ছে না। হ্যাঁ? এই সংকটটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এটার পিছনে উম হ্যাঁ, অনেকেরই হাত আছে এবং সবচেয়ে বড় হাতটা হচ্ছে বাণিজ্যিক খাত। এদেশের মানুষ সবচেয়ে বেশি কি পছন্দ করে? দুঃখ, আ বিরহ,
আহ আচ্ছা। ইমোশন, দারিদ্রতা, প্রতারিত হবার গল্প এগুলো খুব পছন্দ করে। এগুলো যখন পাঠক নেয়, ওই যে অটোমেটিক তার কোথাও না কোথাও আসলে একটু টাচ করা যায় এবং ওই টাচ করে যাওয়াটা, তার হার্ট টাচ করে যাওয়াটা তার হচ্ছে তাকে আর ভাবায় না যে এখানে কতটা ফাঁক-ফোকর আছে, কতটা মিথ্যা আছে। আমরা কি তাহলে আমি আমি ধরেন আমি আমি সেসব রাইটারদেরকে একদম দাঁড়িয়ে সেলুট করি। এক্সট্রা লেভেলের সম্মান জানাই যারা এই সময়ে এসে যে শুধু সাহিত্য করছেন। হুম? অন্যান্য জীবিকার জন্য অন্যান্য অনেক কিছু না করে শুধু সাহিত্য করছেন। ইটস ভেরি মাচ ডিফিকাল্ট অ্যান্ড টাফ জব। সংকট আছে। যেটা সংকটটা ধন্যবাদ আপনি যেটা সংকট বললেন যে সংকটটা হচ্ছে ইনটেনশনাল। সংকটটা হচ্ছে আ মুষ্টিমেয় কিছু গোষ্ঠী মানে বোকা মানুষকে আরো বোকা বানিয়ে রেখে তাদের পকেট খালি করার সংকট। আর কোন রকম সাহিত্যে কোন রকম সংকট নেই। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এই যে মানুষ কি সবচেয়ে পছন্দ করে এবং ওটাকে ম্যানিপুলেট করার যে একটা একটা আমি বলবো সিন্ডিকেট বা একটা প্রজেক্ট, যে মানুষ যেহেতু দুঃখ পছন্দ করে। হুমায়ুন আহমেদের একটা নাটকে বা গল্পে পড়েছিলাম যে মানুষ ট্র্যাজেডি খুব খায়। তো ট্র্যাজেডি খায় মানে ট্র্যাজেডি তৈরি করা, ট্র্যাজেডিকে বিক্রি করার যে একটা একটা আমি বলবো ক্যাপিটালিস্ট প্রজেক্ট। আমার কাছে এটা তাই মনে হয়। সাবলীল ভাবে সাহিত্য ভালোবাসা বা সাবলীল ভাবে এক্সপ্রেস করা, সেটারও এখানে কোনো জায়গা থাকে না। এবং সেখান থেকে আবার মানুষকে যখন হতাশা এবং দুঃখকে উদযাপন করে আবার মানুষকে মোটিভেট করে, এটা খুব, এটা মনে হয় আমাদের একটা আলাদা আলাপ হইতে পারে একদিন এই পুরো এই পলিটিক্যাল এই ব্যাপারটা নিয়ে। এই আলাপ একটু যদি, করতে গেলে আসলে শেষ হবে না। হ্যাঁ, অনেক, কিন্তু অনেক, একটু অনেক যদি কিছু ছোট করে করা যোগ করতেন। হতে পারে যে আমি জীবদ্দশায় ফিডব্যাক পেয়েছি। সেটা ফিন্যান্সিয়াল অন্যান্য সবকিছু মিলিয়ে। হ্যাঁ? তো এরপরও যে জিনিসটি ইম্পোর্টেন্ট যে প্রকাশনীকে এবং লেখকদেরকে বাঁচিয়ে রাখার জন্য আসলে কেবল অ্যাপ্রিসিয়েশন নয়। হুম? তাদেরকে আসলে পাঠ এবং পাঠ পরবর্তী আলাপ এবং পাঠের জন্য আসলে বিপণনের জায়গাটায় আ মানে ১ম চয়েস হিসাবে রাখা। এই এভাবে যে আসলে প্রকাশনী এবং লেখক সবাই একটু নিশ্চিন্তে থাকবে অন্তত। তারা কখনোই আসলে অনেক যারা ভালো কাজ করার ট্রাই করছে তারা কখনো আসলে অনেক বেশি উম সামর্থ্যের জায়গা থেকে অনেক বেশি আগাতে পারে না। এই যে পাঠ পরবর্তী আলাপের কথা আপনি বললেন, যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিপণনের সাথে বা অ্যাপ্রিসিয়েশন ওভারঅল, অ্যাপ্রিসিয়েশনকে আমি হুম, আসলে খুব ইনক্লুসিভ ধরছি, যে অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যেহেতু ভালো লাগা এক্সপ্রেস করার ব্যাপারও আছে, আহ, বা এটাকে নিয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্রিটিক্যাল আলাপ করা। হুম, একটা, হুম, হুম, আমরা যেটাকে ধরেন, আমার কাছে মনে হয়েছে অ্যাটলিস্ট ওয়েস্টে বা এইটাকে, আমি খুবই ছোট একটা শহরে থাকি এখানে, কিন্তু এইখানেও আমি দেখেছি যে ক্রিটিক্যাল আলাপ খুব গুরুত্ব পায়। আমি এখানে যে কবিতার আড্ডায় যাই, এখানে কবিতা পড়ে 10 মিনিট, তারপরে 20 মিনিট হচ্ছে এই কবিতাটা নিয়ে শুধু আলাপই হয় এবং ক্রিটিক্যাল আলাপ, অর্থাৎ এই কবিতার বিভিন্ন ইস্যু নিয়ে। এটা শুধু এরকম না যে পীর চাপড়ায় বললাম খুব ভালো করেছো, ইটস নট লাইক দ্যাট। এর পরেও আরো অনেক কিছু নিয়ে আলাপ হয়। তো যে পাঠ পরবর্তী আলাপে আসলে সমালোচনা সাহিত্য বললে আমরা যেটা বুঝি, ক্রিটিক্যাল যে ডিসকাশন কোন একটা লিটারেচার লিটারেচার টেকনিক, সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েশনের খুব বড় একটা জায়গা। আপনি কি মনে করেন এইটার একটা বড় ঘাটতি আমরা ফেস করি? আহ, যে একটা বই হয়তো বিক্রি হচ্ছে, বা বই হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক শেয়ার টেয়ার হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কি ক্রিটিক্যাল আলাপের ঘাটতি দেখেন আপনি? সেটা কিছুটা আছে। এই ঘাটতিটা আসলে উম আমরা যখন থেকে আসলে গোত্রবদ্ধ হয়েছি, আমরা যখন থেকে আসলে কোরামভুক্ত হয়েছি, আর যখন থেকে আসলে এক কোরাম আরেক কোরামের প্রতিদ্বন্দ্বী হয়েছি, তখন আ থেকে এই ঘাটতিটা তৈরি হয়েছে। আমি শুনেছি আমাদের আ পূর্ববর্তী জেনারেশন, রিসেন্ট পূর্ববর্তী জেনারেশন, তারা প্রচুর আলাপ করত। ক্রিটিক্স এর হুম। জায়গা থেকে, অ্যাপ্রিসিয়েশন এর জায়গা থেকে প্রচুর আলাপ করত বলে শুনেছি। উম আমরা নিজেরাও কিন্তু আলাপ করেছি। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয় 1 to 1 1 to 2 এভাবে যে কয়েকজনের মধ্যে। এটা যে এই আলাপটা হচ্ছে যে সবার সামনে আসা, এই জায়গাটা আমরা আসলে খুব বেশি করছি না। এই জায়গায় হচ্ছে যে আমি আমার গোত্রকে পিচ চাপড়ে দিচ্ছি। এবং আমি আমার গোত্রকেই আ মানে সবার চেয়ে বেস্ট হিসাবে ঘোষণা করে দিচ্ছি। যখন আ এই জায়গায় আমি হয়তো সচেতনভাবে প্রমোট করার জন্য করেছি অথবা আ আমি আসলে
আমার আসলে অতদূর জ্ঞান নাই বলে যে আসলে সে আসলে ভালো করছে না করছে এটা আমার বিচার করার ক্যাপাবিলিটি নাই বলে আমি করছি। এটাই হচ্ছে আসলে। হ্যাঁ? আ ক্রিটিক্স এর জায়গাটা ইস ইম্পোর্টেন্ট। এই ইম্পোর্টেন্টটা এখানেও কথা আসতেছে। এই আপনার ক্রিটিক্সটা পড়তেছে কে? আম হুম। ক্রিটিক্সটা করতেছে ঘুরে ফিরে রাইটার এবং যে ক্রিটিক করতেছে এই রাইটার কমিউনিটি। পাঠকের পর্যন্ত কিন্তু যাচ্ছে না। পাঠক এত সিরিয়াস কথা নিচ্ছে না। কারণ পাঠকরা ইমোশনাল ফুল হয়ে বসে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুব মানে সমালোচনা সাহিত্যের একটা বড় সংকটের জায়গা। কারণ আমি দেখেছি যে আমি আমি যেহেতু আমার একটু বাইরের বই পড়তে হয়েছে বাধ্য হয়ে, আমার আমার যেহেতু একাডেমিক পড়াশোনাটাই বাইরের সাহিত্য কেন্দ্রিক, এবং সেখানে আমি দেখেছি ধরেন গার্টুড স্টেইন বা হচ্ছে পরবর্তীতে আরো অনেকেই, যে যারা শুধু রিভিউয়ার হিসেবেও, মানে তাদের নিজের লেখালেখির বাইরেও রিভিউয়ার হিসেবেও তারা অনেক বেশি সম্মানিত। মানে বই রিভিউ করা একটা খুব গুরুত্বপূর্ণ প্রফেশন এবং খুব সম্মানিত জায়গা। বিভিন্ন বড় বড় পত্রিকা কিন্তু সেকশনই থাকে যেখানে বই রিভিউ ছাপা হয়, এবং রিভিউ যারা করেন তারা খুব, এবং এই রিভিউর একটা অংশ পরবর্তীতে আপনি দেখেছেন, এটা খুবই কমন, যে বইয়ের পিছনে ফ্ল্যাপে বা ওই রিভিউ গুলো, নিউ ইয়র্ক টাইমসে কি লেখা হলো এই বই নিয়ে, হুম, গার্ডিয়ানে কি লেখা হলো, এগুলো দিয়েই আসলে পরবর্তীতে বিপণনের কাজও করে। এই টেন্ডেন্সি আমাদের এখানে খুবই কম। তার মানে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে রিভিউ এর গুরুত্বই আমাদের কাছে কম, সেটা লেখকের কাছেও কম, পাঠকের কাছেও কম, প্রকাশকের কাছেও কম। এটা আমার নিজের অভিজ্ঞতা বলে। সো রিভিউয়ারের দায়িত্ব বা রিভিউয়ারের কাজকে কি আমরা একটু ছোট করে দেখি, তাহলে কোনো না কোনো ভাবে কম অ্যাপ্রিসিয়েট করি? আবার ওই সমাদরের জায়গাতেই যাচ্ছি, যে আমরা কি রিভিউয়ারের কাজকে তাহলে কম অ্যাপ্রিসিয়েট করি ওভারঅল সম্ভবত, সবাই? সম্ভবত। আবার এই জায়গায় আসলে এটাও যোগ করতে হবে যে রিভিউটা আসলে কিভাবে হচ্ছে। হুম, প্রসেস। আ উম অনেকগুলাই আমি আমার মানে পাঠ অভিজ্ঞতা অনেকগুলাই আছে প্রপার রিভিউ পড়েছি। আবার এমন অনেক রিভিউ পড়েছি। হ্যাঁ, হতে পারে একজন আ পাঠকের একেকজন পাঠকের জায়গা একেক রকম। যে বইটা আমার খুবই ভাল লাগতেছে, সে বইটা আপনার ভালো নাও লাগতে পারে। তো সেন্স টা আলাদা, আলাদা। হুম? তো রিভিউ আসতেছে প্রচুর। হ্যাঁ? কিন্তু ক্রিটিক্স তো আসতেছে না। হুম। আমার হচ্ছে মানে এই বিষয় নিয়ে অনেক কথা বলা যায়। আবার তো যেখানে ক্রিটিক্যাল ডিসকাশন না, এটাকে আদৌ আমরা রিভিউ বলবো নাকি পাঠ প্রতিক্রিয়া বলবো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন ভাই। এটা হুম, কি আদৌ রিভিউ? আমি যদি একটু টেকনিক্যাল দিক অনেক, খেয়াল করি। অনেক, অনেক বই অ্যাবসোলিউট হতে পারে। অ্যাবসোলিউট হতে পারে যে আসলে এটা শুধু রিভিউ হলো। হ্যাঁ? পাঠ প্রতিক্রিয়া হলো, ক্রিটিক্স হইল না। এমন অনেক বই হতে পারে অ্যাবসোলিউট। সব বই কি করে হয়? হুম। আমাদের দেশের আপনার রিভিউর জায়গাটা আসলে সব বইই আসলে অ্যা কালাউত্তীর্ণ, মানোত্তীর্ণ টাইপ টাইপও আরকি। তো হ্যাঁ। এটাকে আসলে আছে যে বাইব্রাদারিজম বলা যায় আরকি। আমি হুম। এভাবেই দেখি এবং বিষয়টাকে। আমার অবজারভেশন বলে যে রিভিউ যেহেতু প্রফেশনালি নেই না আমরা কখনোই, এবং প্রফেশনাল রিভিউয়ার বলে কেউ আদৌ আমি চিনি না, অন্তত আমি পার্সোনালি চিনি না যারা প্রফেশনাল রিভিউ করে। আহ, কথা সাহিত্যিক জাকির তালুকদার একবার একটা পত্রিকা, পুরনো একটা সংখ্যা, এটা অনেক আগে বের হতো ঢাকা থেকে, সেটা শেয়ার করেছিলেন। সেটার নামই ছিল সমালোচনা, এবং সেখানে রিভিউ হতো। এরকমও কিন্তু শুধু সমালোচনাকেই গুরুত্ব দেয় এরকম কোনো কাজও আমরা একটু কম দেখি। তো সাহিত্য সমালোচনা যে একটা প্রফেশনাল কাজ, সাহিত্য সমালোচনা ইটসেলফ যে একটা লিটারেরি জানরা, এটাও যে সাহিত্যের একটা শাখা হতে পারে, আমার মনে হয় আমরা এই ব্যাপারে একটু উদাসীন। এবং এই হ্যাঁ, উদাসীনতার কারণে আমাদের রিভিউ গুলো আপনি যেটা বললেন একদম এক্স্যাক্টলি তাই হয়, যে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, আমি আপনারটা রিভিউ করবো, আপনি আমারটা রিভিউ করবেন, এইটাই করি আমরা। কিন্তু রিভিউ, এই জন্য রিভিউ গুলো আপনি যেটা বললেন রিলায়েবল না, আপনি সবগুলোকে কাল উত্তীর্ণ বলছেন। তো একজন পাঠক যে রিভিউ দেখে বইটা কিনবে, সে তো রিভিউটাকে রিলাই করতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে। সেই বিশ্বাসযোগ্যতা আমরা, আমার মনে হয়, আমি আপনি এগ্রি করবেন কিনা জানি না, আমার মনে হয় তৈরি করতে পারি নাই। টু বি অনেস্ট যে অ্যাজ এ রাইটার আমি আসলে ক্রিটিক্স পছন্দ করব। অ্যাজ এ রাইটার। বাট অ্যাজ এ পাবলিশার আমি চাইবো রিভিউ। এখানে আসলে কনফ্লিক্টিং হচ্ছে বিষয়গুলো। তো আচ্ছা। ফর দ্যা বিজনেস সেক ফর যে অনেক কিছুর কারণে সবাই বোধহয় এভাবেই ভাবে। হুম?
জানি না। আমি আবার অ্যাজ এ রাইটার ক্রিটিক্সটাকে সহজে নিতে পারলেও অ্যাজ এ হ্যাঁ, হ্যাঁ। পাবলিশার আমি হয়তো মিন করে মেনে নিচ্ছি। আহ সবাই তো আর এটা নিচ্ছে না। হুম। এখানে আসলে আমাদের সবারই একটু দায় আছে, তাই না? আসলে এবার আমরা একটু শেষের দিকে চলে এসেছি আলাপের। আমরা প্রত্যেকটা এপিসোডের শেষে একটা রিকারিং সেকশন রাখি, যেখানে একদম ব্যক্তিগত আলাপে চলে যাই আমরা। ধরেন যে ব্যক্তিগত অলরেডি অবশ্য হয়েছে, আমাদের এই আলাপের মধ্যেও হয়েছে, তারপরেও একদম আপনার স্মৃতি শুনতে চাই, যে বইমেলা নিয়ে আপনার কোনো একটা বলবেন প্রকাশক হওয়ার আগের স্মৃতি, একদম উল্লেখযোগ্য। আর একটা হচ্ছে প্রকাশক হওয়ার পরের কোন একটা উল্লেখযোগ্য স্মৃতি। সেটা আপনি আপনি যেটা বললেন, বেটার বিটার দুইটাই হতে পারে, দুই রকমই হতে পারে। আমি যখন বাংলা একাডেমির অংশে শুধু বাংলা একাডেমির অংশে বইমেলা হতো, তখন থেকে হুম, ঢাকা বইমেলায় যাই। আমি কয়েক বছর ঢাকা আ ছিলাম, বাস করতাম। সেই হিসাবে এটা অটোমেটিক যেতে, যেতে একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। এই ঢাকা বাসটা আসলে অনেক আগে। যে আমার হুম, রাইটার সত্তারও অনেক আগে। তখন যেতে, যেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো ফেব্রুয়ারি আসলে আমি লিখছি না। আমি আবার ওইভাবে পাঠও করছি না। অল্প বিস্তর পাঠ করছি। কিন্তু আমার ফেব্রুয়ারি আসলে ঢাকা যাবো। ঢাকা থেকে শিফট করার পর ঢাকা যাবো। বইমেলায় কয়েকদিন কাটাবো। এই একটা অটোমেটিক টেনডেন্সি তৈরি হয়ে গিয়েছিল। একটা আ আমি তখন যে কোন রাইটারকে চিনতাম না। মানে সরাসরি চিনতাম না। আমার আ অবাক লাগতো। যখন আমি অনেক দূর থেকে যেদিন হুমায়ূন আহমেদকে দেখলাম, আ আমি কাছাকাছি ঘেঁষতে পারি নাই। এই যে বাংলা একাডেমির ভিতরে যে বট গাছটা রয়েছে, আ বোধহয় মঞ্চ হুম। আছে এখানে। এই জায়গায় নজরুল বসে মঞ্চ। আছি। হ্যাঁ, নজরুল মঞ্চের এখানে হুমায়ূন আহমেদ বসে আছেন। আমি যে অনেক ভিড়ের মাঝখানে দূর থেকে দেখেছি। এই দূর থেকে দেখে যে আমি আপ্লুত হয়েছি। আরো অন্যান্য অনেকজনকেই দেখেছি যে আমার আসলে সাহস কুলায় না। হয়তো চেষ্টা করলে কারো না কারো সাথে কয়েকজন লেখকের সাথে কথা বলতে পারতাম। আরো বেশি নিজেকে ধন্য মনে হইতো। আ তখন আমি লেখকদেরকে আসলে মানে আলাদা একটা মানুষের প্রজাতির চেয়ে আলাদা কিছু ভাবতাম। অলৌকিক কিছু। আ আমার ছোট মন ছিল, একটু টিনেজ মন বা শিশুসুলভ মন ছিল হয়তো এজন্য আলাদা হুম। কিছু ভাবতাম। আ ওইটা এখনো পর্যন্ত আমার কাছে অনেক বেশি ব্যাটার বইমেলার স্মৃতি হিসাবে বেটার মনে হয় যে শুধু পাঠক হিসাবে আমি যখন যেতাম। আর রাইটার হিসাবে হ্যাঁ, আমি প্রচুর ভালোবাসা পেয়েছি বইমেলায় এবং বইমেলার বাইরে। হুম। এখনো স্মৃতি হিসাবে মাঝে, মাঝে ছবিগুলো দেখি। এটা ২০১৫ সালে ছিল। এবং ওই বছরই আসলে আমার বিটার এক্সপেরিয়েন্স টা বেটার হয়। এত পাঠকের ভালোবাসা পাবার পরও আ যে আমার বই তখন as far I know আমার বই ২০০ কপি মুদ্রণ শেষ হয়নি। অ্যা এটা খুব মানে বিটার এক্সপেরিয়েন্স ছিল। যেখানে বইমেলার মাঝখানে আসলে বই শেষ হয়ে গেছিল কিন্তু আমার ১ম মুদ্রণই শেষ হয়। এবং এখন থেকে আ অনুপ্রাণ প্রকাশনে ছিল। আমি নাম মেনশন করে বলছি। আমি আজকে ২০২৪ ১৫ থেকে ২৪ ৯ বছর পরে আমার ১ম মুদ্রণ শেষ হয়নি। স্পষ্ট করে বলি এবং ১ম মুদ্রণ শেষ হওয়ার আমি প্রকাশনায় আসার পরে আমি অনুপ্রেরণ প্রকাশন থেকে এটলিস্ট ৫০ কপি বই এনে চট্টগ্রামেই আমার পাঠকদেরকে বিক্রি করেছি। তারপরে আমার ২০০ কপির মুদ্রণ শেষ হয় নাই। এবং প্রকাশক হিসেবে একটা সুন্দর বা বিটার যেকোনো কিছু শেয়ার করতে পারেন আপনি, কোনো একটা অ্যাহ স্মৃতি। নো আমাকে বোধহয় এসব এই যে একটু এক্সপেরিয়েন্স টা বললাম, বিটার এক্সপেরিয়েন্স এগুলো বোধহয় আমাকে প্রকাশনায় আসার জন্য ইন্সপায়ার্ড করেছে। প্রকাশক হিসাবে ১ম বার যখন আসলাম, উম এর পরবর্তীতে ২০২০ সালে যে আপনাদের সাথে সবাইকে নিয়ে যখন ছিলাম, আমি এমন অনেক পাঠককে দেখেছি কিংবা তারা হয়তো লেখালেখির সাথে সম্পৃক্ত। অনেক দূর-দূরান্ত থেকে আসছে এবং আমাকে খুঁজে, খুঁজে বের করে অ্যাপ্রিশিয়েট করার জন্য আমাকে যে একটু হ্যান্ডশেক করার জন্য, অ্যাপ্রিশিয়েট করার জন্য এসেছে। কারণ আমি তরুণদেরকে প্রমোট করছিলাম। অনেকটা হিউজ অ্যামাউন্ট অফ তরুণদেরকে যে প্রমোট করছিলাম, তাদের বই পড়ছিলাম যেটা তারা হয়তো এক্সপেক্ট করতেছে অনেক প্রকাশনীর কাছ থেকে পাচ্ছিল না। তো এই অ্যাপ্রিসিয়েশন টা আমাকে আসলে আরো আগানোর জন্য অনেক বেশি সাহস জুগিয়েছে। ধন্যবাদ ভাই। আবারও সামনাসামনি কবে আড্ডা হবে এই অপেক্ষায় থাকলাম। আর ফোনে তো কথা হবেই। বিষয়বস্তুটাকে একটু এলোমেলো রেখেছি ইচ্ছা করেই, কিন্তু
আলাপটা গোছানো হয়েছে। মানে এটা একটু অবাক করা ব্যাপার। অনেক সুন্দর আলাপ, আমাদের আলাপ আসলে চলতেই থাকতো, কিন্তু আমাদের অনুষ্ঠানের তো একটা সময়সীমা আছে, এই জন্য শেষ করতে হচ্ছে। তো ভালো থাকবেন ভাই।